স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, যোগাযোগ মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। এর মাধ্যমে মানুষ নিজের চাহিদা, অনুভূতি, মতামত ও অভিজ্ঞতা অন্যের কাছে প্রকাশ করতে পারে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে যোগাযোগ প্রক্রিয়া অনেক সময় ভিন্ন ও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। অটিজম, ডাউন সিনড্রোম, সেরেব্রাল পলসি, বুদ্ধি প্রতিবন্ধিতা সম্পন্ন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ব্যক্তিরা সহ শ্রবণ ও বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে অনেকেই ভাষার মাধ্যমে যোগাযোগ স্থাপনে সক্ষম নয়। তাহলে তারা কিভাবে যোগাযোগ করে? তারা বিভিন্ন বিকল্প মাধ্যমে যোগাযোগ স্থাপন করে থাকে। আজকের আয়োজনে এই বিকল্প মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম ইশারা ভাষা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমরা জানব ইশারা ভাষা কি, কারা ব্যবহার করেন, বাংলাদেশে ইশারা ভাষার অবস্থা কেমন, কেন এটি শুধু একটি ভাষা নয় বরং একটি অধিকার, ইত্যাদি বিষয়। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আরাফাত সুলতানা লতা, ইশারা ভাষার দোভাষী এবং প্রশিক্ষক। দর্শক, চলে যাচ্ছে মূল আয়োজনে। আর অনুষ্ঠানের শুরুতেই আরাফাত সুলতানা লতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপা, আপনার অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সময় করে এসেছেন। কেমন আছেন? আছি আপা, ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে আপনি ইশারা ভাষায় দোভাষী হিসাবে কাজ করে যাচ্ছেন, সেই অভিজ্ঞতাটা তো শুনবই। তার আগে জানতে চাই, আসলে এই যে আমরা আলাপ করছি ইশারা ভাষা, এই ইশারা ভাষাটা কি আর কারা এই ইশারা ভাষা ব্যবহার করেন? আমরা তো আসলে সবাই জানি যে একটা মৌখিক ভাষা আমাদের থাকে, বাংলা আমাদের মৌখিক ভাষা। কিন্তু যেই মানুষরা আসলে মুখের ভাষায় তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন না, বা যারা কথা বলতে পারেন না, শুনতে পারেন না, সেই যে শ্রবণ প্রতিবন্ধী মানুষরা, তারা যেই ভাষাটায় যোগাযোগ করছেন সেটাই মূলত ইশারা ভাষা। আমরা আসলে হাতের মাধ্যমে কিছু শব্দগুলোকে বলার চেষ্টা করি। আর আপনি বলছিলেন যে শ্রবণ প্রতিবন্ধী মানুষরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত, তো সেই মানুষগুলো মূলত ইশারা ভাষায় যোগাযোগ করেন, নিজেদের কথাগুলো, নিজেদের কষ্টগুলো, সুখ আনন্দ সব কিছু ভাগাভাগি করে নেন। শুধুমাত্র শ্রবণ এবং বাক প্রতিবন্ধী ব্যক্তিরাই কি ইশারা ভাষা ব্যবহার করে থাকে, নাকি অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারে? মূলত এটা আসলে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদেরই ভাষা, তবে অন্যান্য প্রতিবন্ধী যারা আছেন, কিছু ক্ষেত্রে আমি জানি যে বুদ্ধি প্রতিবন্ধীরা, এছাড়া যাদের কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছেন, এমন কিছু প্রতিবন্ধী ব্যক্তিরাও আসলে এই ভাষায় যোগাযোগ করেন। অনেক সময় নিজেদের কথাটা প্রকাশ করতে পারছেন না, সেক্ষেত্রে তারাও ইশারা ভাষার সাহায্য নিয়ে থাকেন। শিশুদের জীবনে ইশারা ভাষা আসলে কি ধরনের পরিবর্তন আনতে পারে? জন্মের পর তো আসলে আমরা কেউই কথা বলতে পারি না, আমরা চাইতে না চাইতে সবভাবেই কিন্তু আসলে ইশারা ভাষা একটা ব্যবহার করে থাকি। এবং বাচ্চারা খুব ছোট থেকে, যেই বাচ্চারা কথা বলা শেখার আগে কিন্তু ছোট ছোট ইশারার মাধ্যমে নিজেদের একটা থাকে না, নিজেদের কথাগুলো বলার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই ইশারা ভাষা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের শ্রবণ প্রতিবন্ধী বাচ্চারা যারা আছে তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে তার মনের কথাটা, প্রথম অভিব্যক্তিগুলো বা প্রথম কথাগুলো তো সে আসলে পরিবারের সাথে বলে, মা বাবার সাথে বলে। সেক্ষেত্রে ইশারাই তো আসলে তার প্রধান ভাষা হয়ে যায় তখন যোগাযোগ করার জন্য। সো ডেফিনেটলি এটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু অনেকেই বলে থাকেন যে শিশুদেরকে ইশারা ভাষায় অভ্যস্ত করলে পরবর্তীতে সমস্যা তৈরি হতে পারে। এটা কি সঠিক? না, এটা আমি একেবারেই এই কথাটার সাথে একমত না। বিকজ আপনাকে যদি, আপনি বাঙালি একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি বাংলাদেশি একটা মানুষ, আমি যদি বলি যে না, আপনাকে বাংলায় আমি কথা বলতে দেব না, আপনাকে আমি ভিন্ন ভাষায় আপনাকে বড় হতে হবে, আপনার জীবনযাপন করতে হবে, সেটা কিন্তু আপনার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে। ঠিক একইভাবে শ্রবণ প্রতিবন্ধী মানুষ, তার ভাষা হচ্ছে ইশারা ভাষা, সেটা তার অধিকার। তার অধিকার থেকে তাহলে আসলে তাকে আমি বঞ্চিত করছি যদি বলি যে না, ইশারা ভাষায় তাকে অভ্যস্ত করা যাবে না। এটা তো তার ভাষা, তো তাকে আসলে প্রথমে ইশারা ভাষায় অভ্যস্ত করতে হবে, এরপরে আরও যে মাধ্যমগুলো আছে তার জন্য সেগুলোতে আমরা নিয়ে যাব। কিন্তু ইশারা ভাষা তো তার প্রথম ভাষা, সেই জায়গা থেকে কোনোভাবেই বঞ্চিত করার সুযোগ নেই। আসলে সুযোগ নেই, আসলে ঠিক বলেছেন। কারণ আমরা একটু আগেই বলেছি যোগাযোগ অধিকার,
সুতরাং ইশারা ভাষা সেক্ষেত্রে অধিকারের পর্যায়ে চলে যায়, তাই না? অবশ্যই আপা। আরাফাত সুলতানা লতা, ইশারা ভাষা শেখাটা সেটা কি শুধুমাত্র শ্রবণ এবং বাক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অপরিহার্য, নাকি এখানে অপ্রতিবন্ধী ব্যক্তিদেরও শেখাটা খুব জরুরি? অবশ্যই আপা, কারণ ভাষা তো আসলে একটা দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যম। তো সেক্ষেত্রে যদি শুধু যার ভাষা সেই যদি শুধু জানে, তাহলে যোগাযোগটা হবে কিভাবে? সো সেক্ষেত্রে অবশ্যই অপ্রতিবন্ধী মানুষদেরও ইশারা ভাষা জানতে হবে। ধরলাম আমি একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ, আপনি একজন অপ্রতিবন্ধী মানুষ, সেক্ষেত্রে আমি আমার মনের কথাটা আপনাকে যখন বলবো, সেটা তো আপনার বুঝতে হবে। অবশ্যই। সেই জন্য আমাদের দুজনেরই কিন্তু আসলে ইশারা ভাষাটা জানতে হবে, তাহলেই তো যোগাযোগটা মানে স্থাপিত হবে আর কি। আপনি দীর্ঘদিন ধরে ইশারা ভাষার দোভাষী হিসেবে কাজ করছেন, এটাকে পেশা হিসেবে বেছে নিলেন কেন? আমি প্রায় 16 বছর হয়ে গেছে এই সেক্টরে কাজ করছি। আমার বাবা মা দুজনই শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি, এবং আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হক। উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন প্রায় 35 বছর, এখন রিটায়ারমেন্টে আছেন। এবং আমার মা রিফাত সুলতানা, উনি গৃহিণী। বাবা মার সাথে যোগাযোগ তো আসলে আমার ইশারা ভাষাতেই হয়েছে, এবং আমার প্রথম ভাষা কিন্তু ইশারা ভাষা। যেহেতু আমি কথা বলা শুরু করার আগে ইশারা ভাষাতেই আমার যোগাযোগগুলো মানে হতো বাবা মার সাথে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি আমার প্রথম ভাষা হচ্ছে বাংলা ইশারা ভাষা। বাবা মার কাছ থেকেই শেখা, এবং মূলত আমার বাবার আগ্রহেই আমার এই সেক্টরে কাজ করতে আসা, এবং ছোট ছোট কাজ করতে করতে আসলে রয়ে গিয়েছি। আপনার বাবা মার সম্পর্কে যদি বিস্তারিত বলেন। আমার বাবা মা দুজনই জন্মগতভাবে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ। বর্তমানে তারা আমার ভাইয়ের কাছে আছেন, দেশের বাইরে কানাডাতে আছেন। দুজন শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কখনো না আসলে আমাদেরকে সেভাবে বুঝতে দেননি। আমাদের সব ইচ্ছেগুলো, আমাদের সব প্রয়োজনগুলো তারা চেষ্টা করেছেন সবসময় পূরণ করার, এবং আমার বাবা মা দুজনেরই একটা মানে স্বপ্ন ছিল যে আমরা যাতে ভালো করে পড়ালেখা করে একটা ভালো পর্যায়ে যেতে পারি। যেটা হয় না যে নিজেদের অপূর্ণতাগুলো আমাদের মাধ্যমে পূরণ করার একটা স্বপ্ন সবসময় ছিল। এবং আমার বাবা সবসময় আমাকে খুব সাপোর্ট করেছেন এই ইন্টারপ্রেটিং সেক্টরে থাকার জন্য, এবং বলতেন বেসিক্যালি আমি ছোট থেকে খুব ভালো, আমি এটা বলি যে আমি খুব ভালো ইশারা জানতাম। তো আমার বাবার সাথে আমার কমিউনিকেশনটা খুব ভালো ছিল, যার জন্য বাবা বলতো যে তুমি এই সেক্টরে কাজ করো, তুমি ভালো করবে, এবং আরও মানুষের অনেক উপকার হবে। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন, আমি ছোট, আমার ভাইটা বড়। এবং দুজনেই ইশারা ভাষায় পারদর্শী নিশ্চয়ই। জি জি। আপনার বাবা মাকে আপনি এই সীমাবদ্ধতার কারণে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে মানে আপনি দেখেছেন? আমি ছোট থেকেই তো আসলে দেখেছি, শুধু আমার বাবা মা না, আমার বাবা মার যারা বন্ধু বান্ধব ছিলেন, আমাদের কিন্তু একটা বেশ বড় একটা কমিউনিটি আছে, এবং সবার সাথে সবার যোগাযোগ আছে, যার জন্য আমি জানি যে তাদের কষ্টটা কেমন হয়। সবচেয়ে বড় যে স্ট্রাগলটা তাদের হয় যোগাযোগের ক্ষেত্রে, যেহেতু তাদের ভাষাটা আসলে অপ্রতিবন্ধী মানুষরা বোঝে না। হয় না, তারা যখন নিজেরা কথা বলে বা ইশারায় যখন কথা বলে, বা কোথাও গিয়েই ধরেন ইশারায় তার কথাটা বলতে চাচ্ছে, তখন না কিছুটা ক্রিটিসিজমের শিকার তারা হয়। বুলিং যেটাকে বলছি আমরা, হয় যে আরে সে তো কথা বলতে পারে না, হাসছে তাদেরকে নিয়ে। তো তারা তো আসলে এক ধরনের মানসিক কষ্ট নিয়েই ছোট থেকে বড় হচ্ছে, এবং প্রতিটা ক্ষেত্রে আসলে তারা এ ধরনের মানসিক একটা অত্যাচারের শিকার হয়। এটা আমি দেখে এসেছি। আপনার বাবা মাকে দেখেছেন যে ইশারা ভাষা নিয়ে ওনারা জীবন যাপন করছে, মানুষের সাথে ইশারা ভাষা দিয়ে যোগাযোগ স্থাপন করছে। তখন একটা পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল। এখন তো অনেকটা সময় পেরিয়ে এসেছি আমরা, তো এখন আসলে কি দেখছেন ইশারা ভাষার ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের অবস্থাটা কি? অনেক পরিবর্তন হয়েছে আপা। আমি যখন শুরু করেছি আজকে থেকে 16 বছর আগেই, তখন কিন্তু আসলে ইশারা ভাষা সম্পর্কে মানুষ এতটা জানতেন না, বা শ্রবণ প্রতিবন্ধী মানুষদের জীবনযাপন সম্পর্কে মানুষ এত বেশি সচেতন ছিলেন না। এখন কিন্তু কম বেশি সবাই জানেন ইশারা ভাষাটা, এবং আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, আমরা নিউজে এখন দেখি সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে যাচ্ছে। তো অবশ্যই অনেক চেঞ্জ হয়েছে, বাট আরও আসলে অনেক কিছু করার বাকি আছে। আমরা এখনও ইশারা ভাষা সম্পর্কে খুব একটা যে প্রচার হচ্ছে ব্যাপারটা তা না। আরও আমাদের মিডিয়াগুলোতে, বিশেষ করে শ্রবণ প্রতিবন্ধী মানুষরা তো আসলে নিউজও দেখেন, বিভিন্ন অনুষ্ঠানও দেখেন, যেগুলো টেলিভিশনে প্রচারিত হচ্ছে। সেখানে আসলে যদি ইন্টারপ্রিটেশনগুলো থাকতো, সেক্ষেত্রে তাদের জন্য আরও অনেক বেশি সহজ হতো, এবং তারা আসলে নিজেদেরকে ওন করার যে ব্যাপারটা, যে হ্যাঁ আমিও সমাজের অংশ, এই ফিলটা তাদের মধ্যে আসতো। এখনও কিন্তু তারা অনেকটাই আইসোলেটেড হয়ে আছে।
যেহেতু ইশারা ভাষার প্রচারটা কম। আগের থেকে পরিবর্তন হয়েছে এবং এটা অনেক ভালো দিক, কিন্তু আসলে আরও অনেক পথ বাকি আছে যাওয়ার জন্য। আমাদের দেশে আসলে ইশারা ভাষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? ইশারা ভাষার ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বড় যে বাধাটা আমরা ফেস করছি, যেটা হচ্ছে যে প্রমিতকরণ না। আমাদের ভাষাটা এখনও আমরা আসলে যে যার মতো করে ব্যবহার করছি। যখন সরকারিভাবে ভাষাটাকে প্রমিতকরণ করা হবে, তখন কিন্তু আর সুযোগ নেই আপনি শব্দকে ভিন্নভাবে বলার বা আপনার মতো করে বলার। সো ওই স্ট্যান্ডার্ড জায়গাটা আসলে আমাদের খুব দরকার। এখনও আমরা যারা দোভাষীরা কাজ করছি, অনেকেই আমরা নিজেদের মতো করে ভাষাটাকে ব্যবহার করছি, বা বলে না যে আঞ্চলিক যে ভাষা এবং যে একটা স্ট্যান্ডার্ড যে ভাষা বা ফর্মাল যে ভাষা, সেটা এখনও পার্থক্য আছে। এবং ওই জায়গাটাতে আসলে আমাদেরকে স্ট্যান্ডার্ড করতে হবে, যাতে আমরা সবাই একই ভাষায় কথা বলবো। এবং তাহলে হবে কি, যিনি শ্রবণ প্রতিবন্ধী মানুষ, তার জন্য শেখাটা অনেক সহজ হবে। এটা খুব জরুরি এখন, প্রমিতকরণ করাটা। আপনার কাছ থেকে জানলাম যে আপনি কোডা পরিবারের সন্তান। আসলে এই কোডাটা কি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বিস্তারিত বলেন। কোডা হচ্ছে, এটাকে যদি আমি বিস্তারিত বা ইলাবোরেট ওয়েতে বলি, সেটা হচ্ছে চাইল্ড অফ ডেফ অ্যাডাল্টস, অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধী দম্পতির সন্তানদেরকেই মূলত কোডা বলা হয়। আমি একজন কোডা, আমার বাবা মা যেহেতু শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি, তো সেক্ষেত্রে আমি তাদের সন্তান হিসেবে আমি কোডা, এবং আমার মতো যারা আছেন তারা সবাই আসলে কোডা। মূলত শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সন্তানরাই হচ্ছেন কোডা। আরাফাত সুলতানা লতা, কোডা হিসাবে আপনাকে সমাজ কিভাবে দেখে, সাধারণভাবে নাকি ভিন্নভাবে, জানবো, তবে একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে জেলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে একজন কোডা হিসাবে সমাজ আপনাকে কিভাবে দেখে, সাধারণভাবে নাকি ভিন্নভাবে? অবশ্যই দৃষ্টিভঙ্গির ভিন্নতা তো আছেই। আমরা যেরকম শ্রবণ প্রতিবন্ধী মানুষদেরকে আসলে একটু ভিন্ন চোখেই দেখে সবাই, আমাদের ক্ষেত্রেও তাই হয়। যখন জানে যে আমার বাবা মা কথা বলতে পারেন না, শুনতে পান না, তখন আসলে একটা আগ্রহ তৈরি হয় মানুষের, যে তুমি কিভাবে তাহলে কথা বলা শিখলে, বা তুমি কিভাবে যোগাযোগ করো বাবা মার সাথে, তুমি কি তাদের সাথে মুখেই কথা বলো নাকি ইশারায় কথা বলো, বা তারা তোমাকে কিভাবে পড়াশোনা করালো। এটা নিয়ে আসলে মানুষের অনেক প্রশ্ন থাকে, অনেক নেগেটিভ কথাও থাকে, যে তোমার তো কথা বলতে পারার কথা না, যেহেতু তুমি শ্রবণ প্রতিবন্ধী বাবা মার সন্তান, তো তুমিও তো আসলে শ্রবণ প্রতিবন্ধী হওয়ার কথা, তো তুমি কিভাবে হলে, তারা কিভাবে তোমাকে বড় করলো। এরকম অনেক প্রশ্ন আসলে থাকে মানুষের, এবং আগ্রহের জায়গাটাও থাকে। আপনারা সন্তান হিসাবে মা বাবার সাথে যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি? অনেক ক্ষেত্রে হয়েছে, কারণ আমরা বলছিলাম যে আমি তো আসলে বাসায় বাবা মার সাথে ইশারাতেই কথা বলতাম, কিন্তু ছোট অবস্থায় আমি এখন বর্তমানে যত মানে শব্দর ভাণ্ডার আমার যত তৈরি হয়েছে ইশারা ভাষায়, সেই ছোটবেলায় তো আসলে ছিল না, যার জন্য অনেক কথা আমি বাবা মাকে সহজেই বোঝাতে পারতাম না। যে খুব ধরেন যে আমি যদি বলি যে আমার কোনো একটা খাবার খেতে ইচ্ছে করছে, বা বাবাকে কোনো একটা সবজির কথা বলবো যে বাবা আমার এই সবজিটা পছন্দ, যেহেতু আমি ফর্মাল সাইনটা জানি না, যার জন্য আমার কিন্তু বাবার সাথে ওই বোঝানোর ব্যাপারটাতে সবসময় এক ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে। হয়তো আমার কোনো ভালো লাগা বা কোনো একটা জায়গায় আমি যেতে চাচ্ছি, আমি তো জানি না ওই জায়গাটাকে সাইনে কিভাবে বলতে হয়, তো আমি বোঝাতে পারতাম না, আমার কষ্ট হয়েছে একটা সময় পর্যন্ত। তারপর আস্তে আস্তে বুঝতে পেরেছি যে না, আমাকে আসলে এভাবে করেই মানে আমার জীবনটা চালাতে হবে। এরপরে আমার বাবা একবার বুদ্ধি করলেন কি, কিছু বই কিনে নিয়ে আসলেন, ছবির বই, যেখানে অনেক সবজির নাম থাকে, অনেক ফলমূলের নাম থাকে, অনেক খাবারের নাম থাকে। ওই বই দেখিয়ে দেখে আমি বাবাকে বলতাম যে আমার জন্য এই খাবারটা নিয়ে এসো বা এই সবজিটা নিয়ে এসো। এরকম অনেক ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে আমাদের জীবনটা। এখন এসে চিন্তা করি যে ওই স্ট্রাগলগুলো হয়তো কিছুই না, এখন অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, বাট শুরুটা অবশ্যই অনেক কষ্টের ছিল। আরাফাত সুলতানা লতা একজন পরিচিত মুখ।
বাংলাদেশ টেলিভিশন খুললেই নিউজে আপনাকে দেখা যায় দোভাষী হিসেবে কাজ করছেন। এবং শুধুমাত্র নিউজে বলবো তা না, আমি তো আপনাকে বিভিন্ন জায়গাতে দেখি, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বা অন্য কোনো বেসরকারি প্রোগ্রামেও আপনি দোভাষী হিসেবে কাজ করছেন। এটাই কি আপনার একমাত্র কাজ, না এর পাশাপাশি আর অন্য কোনো পেশায় আপনি যুক্ত আছেন? আপা, আমার সব কাজই আসলে সাইন ল্যাঙ্গুয়েজকে ঘিরেই। আমি চেষ্টা করি, বাংলাদেশ টেলিভিশনে তো আমি আছি, কিন্তু আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাতে সাইন ল্যাঙ্গুয়েজটাকে ইনকর্পোরেট করা যায়, ইন্টারপ্রেটিং সার্ভিসটাকে যাতে একটা প্রফেশনের জায়গায় নিয়ে যাওয়া যায়। ওই জায়গাগুলো চিন্তা করে আমি যখন যেখানে সুযোগ পেয়েছি সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন সার্ভিসটাকে আমি আসলে সংযুক্ত করার চেষ্টা করেছি। আমি বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি আছি গ্রামীণ ফোনে, আর এর পাশাপাশি আমি খুব সম্প্রতি ইউএনডিপিতে জয়েন করেছি একটা প্রজেক্টে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হিসেবে। এই তো করছি আর কি, সবকিছু আমার সাইন ল্যাঙ্গুয়েজকে ঘিরেই আমার কাজ। সেটাই আমি জানতে চাই, আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষায় যে শিক্ষার্থীরা লেখাপড়া করছেন তাদের আসলে শিক্ষাক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে? শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা কিন্তু প্রতিনিয়তই আসলে এক ধরনের বাধার মধ্যে দিয়ে যাচ্ছে। একদম ছোটোবেলা থেকে যে তাদের স্কুল যখন শুরু হচ্ছে সেটা থেকে নিয়ে হায়ার এডুকেশন পর্যন্ত সবখানেই আসলে তারা তো তাদের ভাষায় পড়াশোনা করতে পারছে না, তাদের ইশারা ভাষায় তাদের কোনো লেখা হয় না, জেনারেল লাইনে তাদেরকে পড়তে হচ্ছে বা জেনারেল ওয়েতে তাদেরকে পড়তে হচ্ছে, যার জন্য তাদের লেখাপড়ায় কিন্তু প্রচুর গ্যাপ। এবং আপনি দেখবেন এখন পর্যন্ত বেশিরভাগ আমাদের শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা পুরো বাংলা একটা বাক্য ঠিকমতো লিখতে পারেন না। এটা কিন্তু আসলে তাদের ব্যর্থতা না, এই ব্যর্থতাটা আমাদের শিক্ষা ব্যবস্থার। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু ইশারা ভাষার মাধ্যমে যে তাদেরকে লেখাপড়া করানোর ব্যাপারটা সেটা কিন্তু একদমই নেই। আমাদের শিক্ষকরা যারা আছেন, শ্রদ্ধেয় শিক্ষক, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ইশারা ভাষায় দক্ষ না। কারণ সেই পদ্ধতিটাই বা সেই সিস্টেমটাই আমাদের নেই যে একজন ইশারা ভাষায় দক্ষ একজন মানুষকে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দেব, বা যারা এখানে একজন সুযোগ আছে, যারা কোডা আছেন তাদেরকে আসলে শিক্ষক হিসেবে যদি নিয়োগ দেওয়া যায়, বা যারা ইশারা ভাষায় দক্ষ ইন্টারপ্রেটিং সার্ভিস দিচ্ছেন তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিলে অনেক বেশি সহজ হতো আমাদের শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। কিন্তু এই ইশারা ভাষায় লেখাপড়াটা না হওয়ার কারণে তারা কিন্তু অনেক বেশি পিছিয়ে আছেন। এটা আমার কাছে মনে হয় যে এক ধরনের বেশ বড় প্রথম একটা বাধা তাদের জন্য। এবং শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই হায়ার এডুকেশনে যেতে পারেন না, কারণ তাদের তো আসলে প্রিভিয়াস একটা ল্যাকিংস রয়ে গেছে। ওই ল্যাকিংসের কারণে তারা কিন্তু খুব বেশি দূর এগোতে পারেন না। তো এই জায়গাটাতে আসলে চেঞ্জ আসা দরকার, এটা আমি সবসময় বলি। এবং আমি খুব ফিল করি যে তাদের এই যে গ্যাপটার কারণে তারা জীবনের খুব ভালো পর্যায়ে যেতে পারছে না, যেটা অন্য প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু অনেক ভালো পর্যায়ে আছেন, কিন্তু এই সুযোগটার অভাবে তারা পারছেন না যেতে। এই পরিস্থিতি উত্তরণের উপায়টা কি? অবশ্যই হচ্ছে লেখাপড়ার মাধ্যমগুলোতে ইশারা ভাষার সংযুক্তিটা লাগবে, এবং ইশারা ভাষায় দক্ষ শিক্ষকের খুব প্রয়োজন। কারণ একজন শিক্ষার্থী তো আসলে শিক্ষকের কাছ থেকেই ইশারা ভাষাটা শেখার তার জন্য সুযোগ আছে। সো যদি দক্ষ শিক্ষক না থাকেন, ইশারা ভাষায় দক্ষ শিক্ষক, তাহলে কিন্তু ওই গ্যাপটা থেকেই যাবে। এবং আমি এর আগেও বলেছি আপা যে ইশারা ভাষার প্রমিতকরণটা খুব জরুরি। প্রমিতকরণ যখনই হবে তখন কিন্তু আমাদের শিক্ষকরা একটা স্ট্যান্ডার্ড ভাষা শিখতে পারবেন এবং সেই ভাষাতে উনি হচ্ছে শিক্ষাদানটা করতে পারবেন। আমাদের বর্তমান সমাজে এই যে ইশারা ভাষার দোভাষী অনেক বেশি দেখতে পাই না, এটা কেন? আমাদের বাংলাদেশে আনঅফিশিয়ালি ধরে নেওয়া হয় যে শ্রবণ প্রতিবন্ধী মানুষের সংখ্যা 30 লাখ। আমি যদি এটাকে ধরি এই সংখ্যাটাকে, সেই 30 লক্ষ মানুষের জন্য আপনার দোভাষীরা কাজ করছেন পুরো বাংলাদেশে 10 থেকে 12 জন। মানে রেশিওটা আপা চিন্তা করতে পারেন যে কতটুকু কম। অনেক এর কম। একদম আপা। এবং যারা কাজ করছেন তারা আসলে স্বপ্রণোদিত হয়ে এবং প্রত্যেকেরই দেখা যায় পরিবারে আছেন, সেই জায়গাটা ফিল করে এই সেক্টরে কাজ করছেন। কিন্তু এই ইন্টারপ্রেটিং সার্ভিসটা বা অ্যাজ এ ইন্টারপ্রেটার একটা ক্যারিয়ার চিন্তা করাটা খুব ডিফিকাল্ট এবং খুব চ্যালেঞ্জিং, বিকজ এটা আসলে এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক রূপ নেই। আমরা যে যার মতো করে কাজ করছি। আপনাকে বলছিলাম আমি, যখন কোনো একটা কাজকে পেশা হিসেবে নেবেন সেখানে অবশ্যই আর্থিক একটা ব্যাপার থাকবে, সেখানে কাজের একটা সম্মানের ব্যাপার থাকবে। এবং আমাদের যারা শ্রবণ প্রতিবন্ধী মানুষরা আছেন তারাও অনেক ক্ষেত্রে নিজেদের ছেলে মেয়েদেরকে এই প্রফেশনে আনতে চান না,
যে না এটা আসলে কোনো সম্মানজনক কাজ না, বা এখান থেকে তুমি আসলে তোমার জীবনযাপন বা জীবিকা নির্বাহের যে ব্যাপারটা সেটা হবে না, যার জন্য আমাদের পরবর্তী যেই ছেলেমেয়েরা আছে তারা অনেকেই আগ্রহী হয় না। এটা একটা বড় বাধার জায়গা। এবং আরেকটা যেটা হচ্ছে যে ইশারা ভাষাটা তো আসলে আমরা ইশারা ভাষা নিয়ে আমরা সচেতন না, আমরা অনেকেই জানি না এই ভাষাটার ব্যাপারে, যার জন্য এর প্রয়োজনীয়তা বা এর কাজের পরিধিটাকে আরও বাড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না। সরকারিভাবে যখন এই জায়গাটাকে স্বীকৃতি দেওয়া হবে বা এই প্রফেশনটাকে স্বীকৃতি দেওয়া হবে, তখন কিন্তু আমাদের মতো যারা কোডাররা আছে তারা আগ্রহী হবে এই পেশায় আসতে এবং এই ইন্টারপ্রেটার সার্ভিস বা ইন্টারপ্রেটিং সার্ভিসটাকে পেশা হিসেবে নিতে। আমাদের কিন্তু সবাই আমরা দেখা যায় যে গ্র্যাজুয়েশন করা বা পোস্ট গ্র্যাজুয়েট করা আমাদের সবারই, কিন্তু আমরা অন্য প্রফেশনে চলে যাই কারণ এখান থেকে আমি জানি যে এটার কোনো ফিউচার নাই। সো আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তারা যখন দেখবে যে না এখান থেকেও আসলে ভালো কিছু করা যায়, তখন সে যে ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন এই প্রফেশনে আসার চেষ্টা করবে। অপ্রতিবন্ধী মানুষের ইশারা ভাষা শেখাটা এটা কি কোনো দয়া দেখানো নাকি এটার দায়িত্ব? অবশ্যই দায়িত্ব আপা, দয়া তো কখনোই না, কারণ আমরা যেখানে বলছি যে ইশারা ভাষা আমার অধিকার, তো সেখানে আসলে দয়া দেখানোর কোনো সুযোগ নেই। এবং এখন কিন্তু শ্রবণ প্রতিবন্ধী মানুষদের কাজের পরিধি অনেক বেড়েছে, তারা এখন বিভিন্ন কর্পোরেট সেক্টরেও কাজ করছেন, প্রাইভেট ফার্মগুলোতে কাজ করছেন, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কাজ করছেন। যখন আপনার একজন সহকর্মী বা আপনার একজন স্কুল কলেজেও তারা যাচ্ছেন, আপনার সহপাঠী সহকর্মী আপনার সহযাত্রী যখন একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি হবেন, তখন আপনার তো তার সাথে যোগাযোগ করতে হবে, সেটা কাজের জন্যই হোক বা পথ চলার ক্ষেত্রে হোক। তো সেই যোগাযোগটার জন্য হলেও তো আপনাকে জানতে হবে ইশারা ভাষাটা। এবং আমি একজন অপ্রতিবন্ধী মানুষ হিসেবে আমি যদি মনে করি আমার কোনো প্রয়োজন আমি তাকে বলবো, সেটা তো আমাকে আসলে ইশারা ভাষাতেই বলতে হবে এবং অবশ্যই সেটা আমাকে জানতে হবে, সেজন্য ইশারা ভাষা। তো এখানে আসলে দয়া দেখানোর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বাংলাদেশে ইশারা ভাষা শেখার সুযোগ কতটুকু আছে? উত্তরটা নেব একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাতবাড়ি দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দুহাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দুহাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে ফিরছে আলোচনায়। আরাফাত সুলতানা লতা, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে ইশারা ভাষা শেখাটা খুব জরুরি অপ্রতিবন্ধী মানুষদের এবং প্রতিবন্ধী মানুষদের তো অবশ্যই, সেক্ষেত্রে বাংলাদেশে ইশারা ভাষা শেখার সুযোগ কতখানি রয়েছে? আমাদের আসলে বাংলাদেশি ইশারা ভাষা শেখার সুযোগটা খুব কম। বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা বেসরকারিভাবে চেষ্টা করে যাচ্ছে ইশারা ভাষার প্রশিক্ষণগুলো আয়োজন করার, কিন্তু সেটা খুবই সংখ্যায় খুব কম। এর বাইরে সোসাইটি অফ দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স SDSL, এই প্রতিষ্ঠানটি অনেক দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে ইশারা ভাষার প্রশিক্ষণগুলো আয়োজন করার। তারা 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এর বাইরে জাতীয় বধির সংস্থা আছেন, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের যে অর্গানাইজেশনগুলো আছে তারা চেষ্টা করছেন, কিন্তু সংখ্যাটা আসলে খুব কম, আরও অনেক বেশি এবং ব্যাপক আকারে হওয়া দরকার। এবং এটা সরকারিভাবে যদি এই ধরনের ইশারা ভাষার প্রশিক্ষণগুলো আয়োজন করা যেত, মানুষ আসলে আরও বেশি জানতে পারতেন, আরও অনেক ইশারা ভাষার প্রসারটা আরও অনেক বেশি হতো। দোভাষী না থাকার কারণে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগেন? শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের একটা অন্যতম মাধ্যম যেমন ইশারা ভাষা, এবং তাদের যোগাযোগের আরেকটা খুব ভাইটাল রোল প্লে করেন যারা, তারা হচ্ছেন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার বা দোভাষী যোগাযোগের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যখন একজন ইশারাভাষী মানুষ মনে করুন যে কোনো একটা আইনি সহায়তা নিতে সে কোর্টে গেল, সেখানে তো আসলে তার কাছে কোনো ইন্টারপ্রেটার যদি না থাকে, তাহলে তিনি মাননীয় বিচারকের কাছ থেকে সঠিক বিচারটা কি পাবেন? কখনোই পাবেন না। বা উনি ধরেন একটি মামলাই করতে গেলেন একজন উকিলের কাছে, তো সেক্ষেত্রে যদি ইন্টারপ্রেটার না থাকে, তো উনি কিন্তু তার
আসল যে সমস্যাটা বা তিনি যেই বাধার সম্মুখীন হচ্ছেন সেগুলো উনি কিন্তু প্রপারলি বলতে পারবেন না। সেটাই। তারপর উনি ধরুন একজন ডক্টরের কাছে গেলেন, সেখানে যদি ইন্টারপ্রেটার না থাকে, ওনার যে শারীরিক সমস্যাটা হচ্ছে উনি কিন্তু মানে প্রপারলি বোঝাতে পারবেন না ডক্টরকে। এইভাবে করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আসলে ওনার সাইন ল্যাঙ্গুয়েজের যে থ্রুতে উনি ওনার যে সমস্যার কথাগুলো বলবেন বা ওনার চাহিদার কথাটা বলবেন, সেটা অপ্রতিবন্ধী মানুষকে পৌঁছে দেবে কিন্তু একজন ইন্টারপ্রেটার। সেটা যদি না থাকে তাহলে তো ডেফিনেটলি তার লাইফের প্রত্যেকটা স্টেপে উনি বাধাগ্রস্ত হচ্ছেন, বাধার সম্মুখীন হচ্ছেন, একদম সেটাই। আপা। এবং উনি কিন্তু সেই তার জন্য যে সার্ভিসটা আছে বা তার প্রয়োজনের জন্য যে উনি যে সার্ভিসগুলো পাবেন সেগুলো কিন্তু উনি পাবেন না। এবং এ কারণে আমাদের দেশের শ্রবণ প্রতিবন্ধী মানুষরা কিন্তু জীবনের প্রতিটা ধাপে আটকে যাচ্ছেন এই পর্যাপ্ত পরিমাণে দোভাষী না থাকার কারণে। শ্রবণ এবং বাক প্রতিবন্ধী ব্যক্তিদের কথাই বলি, সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইশারা ভাষার গুরুত্ব কতখানি? এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপা, কারণ আপনি যদি তাকে তার ভাষায় কথা বলতে না দেন, তার ভাষায় তাকে জীবনযাপন করতে না দেন, সে কিন্তু সমাজ থেকে আলাদা হয়ে যাবে। সে একেবারেই আমরা যেটা বলি না যে ঘরছাড়া হয়ে যাবে, ব্যাপারটা অনেকটা এরকম। তো সমাজে তাকে রাখতে হলে তার ভাষাতে তাকে যোগাযোগ করতে দিতে হবে এবং একই সাথে যারা অপ্রতিবন্ধী মানুষ আছেন তাদেরকেও তার ভাষায় যোগাযোগটা করতে হবে যাতে সে নিজেকে ইনক্লুডেড ফিল করেন সমাজে। তো এই জন্য অবশ্যই, অবশ্যই অবশ্যই। ইশারা ভাষাটা জরুরি। আপনি বললেন যে বাবা মা দূরে থাকেন, কানাডায় থাকেন, তো বাবা মার সাথে তো নিশ্চয়ই যোগাযোগ হয়, তাই না? ভিডিও কলের থ্রুতে প্রতিদিনই কথা হয় এবং আমি আসলে ইশারা ভাষাটা জানার কারণে আমার বাবা মা খুব কমফোর্ট ফিল করে আমার সাথে কথা বলতে। জি। তাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে আমাকে দিনের মধ্যে দেখা যায় যে 4 বার 5 বার এমনকি 10 বারও কল দিয়েছেন, এমনও আচ্ছা, আচ্ছা। হয়েছে। আমরা দেখতে চাই আরাফাত সুলতানা লতা তার মা বাবার সাথে কিভাবে ইশারা ভাষায় যোগাযোগ স্থাপন করেন, কিভাবে ইশারা ভাষায় কথা বলেন। আর দর্শক, এই জন্য আমরা এখন একটা কনভারসেশন সেশন দেখব যেখানে আরাফাত সুলতানা লতা তার মা বাবার সাথে ইশারা ভাষায় ভিডিও কলে কথা বলছেন। চমৎকার। আসলে সীমাবদ্ধতা মানুষের থাকবেই। সীমাবদ্ধতা নিয়ে অনেক মানুষই পৃথিবীতে আসেন, বেঁচে থাকেন এবং তাদের দৈনন্দিন জীবন যাপন করেন। সেক্ষেত্রে এই যে ইশারা ভাষার মাধ্যমে যারা শ্রবণ এবং বাক প্রতিবন্ধী ব্যক্তি আছেন তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে যদি আমরা একটুখানি এগিয়ে যাই, ইশারা ভাষাটা রপ্ত করে ফেলি, তাহলে কিন্তু আমাদেরও দক্ষতা অর্জন করা হলো একটা, পাশাপাশি আমাদের প্রতিবন্ধী যে মানুষগুলো রয়েছেন শ্রবণ এবং বাক তাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে যে বিষয়টা সেটাও কিন্তু আমরা এগিয়ে গেলাম। আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এক লাইনের কি বার্তা আপনি দিতে চান? আমি বলতে চাই যে ইশারা ভাষাটা আসলে সার্বজনীন একটি ভাষা। কখনোই যেন আমরা মনে না করি এটা শুধুমাত্র শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের ভাষা। এটা আমাদের সবার ভাষা এবং এই বিষয়ে আমাদের সবাইকে জানতে হবে। আরাফাত সুলতানা লতা উনি একজন ইশারা ভাষার দোভাষী। আমরা ইশারা ভাষায় কিছু বিষয় ওনার কাছ থেকে নিতে চাই। শ্রবণ এবং বাক প্রতিবন্ধী মানুষগুলো কিভাবে সেগুলো প্রকাশ করে, কিভাবে যোগাযোগ স্থাপন করে, তারই দু একটা উদাহরণ আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কমন কিছু কথা, যেমন কেমন আছেন, ধন্যবাদ, ভালো থাকবেন, এই বিষয়গুলো আসলে ইশারা ভাষায় কীভাবে প্রকাশ করে সেটা যদি একটু আমি বলি, আপনি যদি ইশারা ভাষায় সেটা দেখান। প্রথমেই আমি আরাফাত সুলতানা লতা আপার কাছে জানতে চাইবো যে ইশারা ভাষায় কিভাবে প্রকাশ করা হয় ভালো আছি। আমরা প্রায়শই বলি অনেক ধন্যবাদ। এই অনেক ধন্যবাদ বিষয়টাকে কিভাবে ইশারা ভাষায় প্রকাশ করা হয়? সাধারণ আলাপচারিতার শেষে যেটা হয়, আমরা প্রায়শই বলে থাকি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন আর এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দর্শকদেরকে শেয়ার করেছেন। আপনাকেও অনেক ধন্যবাদ আপা। আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে পেরেছি, এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা। দর্শক, আজকের আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে
যোগাযোগ ব্যবস্থায় ইশারা ভাষা একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষা হলো যোগাযোগের প্রধান মাধ্যম। হাতের নড়াচড়া, মুখভঙ্গি ও দেহের ভঙ্গির মাধ্যমে ইশারা ভাষা অনুভূতি ও বার্তা সুষ্ঠুভাবে প্রকাশ করতে সাহায্য করে। এটি শুধু যোগাযোগই নয়, বরং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে সবাই সমানভাবে নিজেদের ভাব প্রকাশের সুযোগ পায়। তবে যে ভাষায় একজন মানুষ কথা বলে আরেকজন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে, সে ভাষাকে সম্মান করাই হলো প্রকৃত অন্তর্ভুক্তি। যোগাযোগের অধিকার তো সবার, তাই আসুন সকল ধরনের ভাষাকে সম্মান করি এবং সকলের যোগাযোগের অধিকার নিশ্চিত করি। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।